আমরা ভালোবাসা করি, আমার কাছে মনে হয় ভালোবাসার থেকে মায়াটা ইম্পর্ট্যান্ট। ওইখানে স্ট্রাগল বেশি হলেও, কাজ বেশি হলেও হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা এখানকার থেকে সুন্দর হওয়ার স্কোপ বেশি। আমি যদি আপনাকে আসলে হার্ট করি, ওইটা বুমেরাঙের মতো আমার কাছে ব্যাক করবে। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং সিঙ্গার মাহাজাবিন বিনতি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দেশের বাইরে থাকেন বেশি সময়, দেশের বাইরেও কাজ করেন, বাংলাদেশে এসেও কাজ করেন। কাজের এই জীবনটাকে আসলে কতটা উপভোগ করেন? আমি তো 100 উপভোগ করি, কারণ যদি আসলে উপভোগ না করা হয়, এত ঝামেলা নিয়ে ব্যালেন্স করে সংসার, বেবি, ফ্যামিলিকে প্রপার টাইম দিয়ে, দেন আমি যেহেতু একটা কাজ করি না, আমি মোটামুটি 6-7টা সেক্টরে অ্যাট এ টাইম কাজ করছি, নিজের বিজনেসের ব্যাপারটাও আছে, তাহলে বুঝতে পারছেন কী অবস্থা। তো ভালো না বাসলে আসলে এত পরিশ্রম করাও যায় না, এত দৌড়াদৌড়ি করতে ভালোও লাগে না। আমি বলবো যে আমি অনেক ব্লেসড, আল্লাহ আমাকে ওই পজিটিভ এনার্জিটা আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমরা একটা কথাও শুনেছি, ওখানকার ভাবিদের যে আড্ডা হয় ওখানেও একটা বৈষম্য আছে নাকি আমেরিকাতে? মানে এরা একটু আলাদা আলাদা কমিউনিটি বেস করে একটু বৈষম্য করে করে একটু 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 গসিপিং করে তারা অনেক বেশি। আমি এটা ডিসঅ্যাগ্রি করতে পারবো না। আমি যেহেতু ঢাকা থেকে গিয়েছি, বললাম তো আফটার 30 আমি গিয়েছি। এখানে গসিপিংয়ের ব্যাপারটা আমাদের সোসাইটিতে, ইনফ্যাক্ট এটা আমরা গসিপিংয়ের কথা বলে না, মেয়েদের কথা আসে, ছেলেরাও কিন্তু করে, অন্যভাবে করে, আর একটু স্যাটেল ওয়েতে করে। আপনি বিদেশে একটা বড় পার্সেন্টেজ দেখবেন কি যে মফস্বল বা গ্রাম থেকে মাইগ্রেট করে এখন তারা হয়তো বা লন্ডনে সেটেলড। আমি এই মুহূর্তে লন্ডনে আছি, তো তারা ওখানে খুব ভালো করছে, বাঙালিরা কাজে কামে ভালো করছে, কিন্তু তাদের মাঝখানে যে একটা গ্যাপ, হ্যাঁ, বা আমাদের ঢাকা বা বাংলাদেশ কতখানি মডার্ন হয়ে গেছে ওনারা কিন্তু জানেন না। তো সেই হিসাব যদি করেন, ওইখানে একটা বৈষম্য আছে, তো সেখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যায়। আর যেহেতু অল্প মানুষ, সবাই সবাইকে কাছে রাখতে চায়, কেউ কারো কাছে বেশি চলে আসলে আবার আরেকজন মন খারাপ করে। এটা কেন আমি জানি না, একটা অবচেতন একটা গ্রুপিং তৈরি হয়, এবং ওখানে ওই বুয়েটিয়ান, ঢাবিয়ান এইরকম একটা লেয়ার আছে। আমার তো মনে হচ্ছে আপনি মনে হয় যে ঘুরে টুরে কয়েক বছর থেকে আসছেন। ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। ইনফ্যাক্ট ফ্রেন্ড সার্কেলও এরকম, দাওয়াতের ব্যাপারটা এরকম। আপনি কি জানেন যে ইউকেতে সবচেয়ে বেশি, আপনি যে মানে নারীদের একটা গসিপিংয়ের ব্যাপার বললেন, সবচেয়ে সমস্যা ক্রিয়েট করে কোথায়? দাওয়াত। কে কাকে দাওয়াত দিল? আপনি যেহেতু হাইলি ম্যাচিউর একজন মানুষ, এই প্রশ্ন, হ্যাঁ মনে হচ্ছে, এবং এই প্রশ্নটা করা যেতে পারে, এইখানকার পারিবারিক যে কলহগুলো তৈরি হয়, বিদেশে আসলে এগুলো তৈরি হয় কিনা? আমি যদি খুব সোজাসাপটা বলি, পরকীয়া, প্রেম, ভালোবাসা, এইসব জায়গাগুলোতে যতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ছেলে মেয়ের বিবেক কম থাকবে, সব কিছু অনেক বেশি অ্যাভেলেবেল হবে, ওখানেও হয়। ওখানে যে হয় না তা না, তবে আমার কাছে, আমি জানি না সবাই অ্যাগ্রি করবে কি না, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, ওইখানে স্ট্রাগল বেশি হলেও, কাজ বেশি হলেও হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা এখানকার থেকে সুন্দর হওয়ার স্কোপ বেশি। কেন? সেটা হচ্ছে, এখানে তো আমরা একসাথে রান্না করি না, কিচেন শেয়ার করি না, বা আপনি কতবার আসলে আপনার ওয়াইফকে পেঁয়াজ কেটে দিয়েছেন রান্নার জন্য, এইটার পার্সেন্টেজ খুব কম। বা এখানে কয়জন মেয়ে আসলে ড্রাইভ করে, ওখানে সবাই ড্রাইভ করছে। তো আপনি যখন সবগুলো কাজ মোটামুটি 50-50 বা 60-40 বা 80-20 শেয়ার করছেন, আপনি আপনার সময় শেয়ার করছেন, আপনি আপনার লাইফ শেয়ার করছেন। তো যত লাইফ শেয়ার করার এঙ্গেজমেন্টটা বাড়বে, তত কিন্তু মায়াটা বাড়ে। মানে আমরা ভালোবাসা করি, আমার কাছে মনে হয় ভালোবাসার থেকে মায়াটা ইম্পর্ট্যান্ট। যত মায়া বাড়ে তার জন্য আপনার অটোমেটিক্যালি আবেগ বাড়ে, ভালোবাসা বাড়ে। তো ওইখানে হাজব্যান্ড ওয়াইফের জন্য বন্ডিংটা আমার মনে হয় অনেক স্ট্রং, মাশাল্লাহ। আর এখানে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আলাদা আলাদা অনেক জায়গায় যাচ্ছি, সব জায়গায় কি আপনি ওয়াইফকে নিয়ে আসতে পারছেন? আসলে কিন্তু পারছেন না। বাট ওইখানে যেহেতু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে না, বাবা মাকেই পাই না, সব জায়গায় হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, সো আপনারা একসাথে সব কিছু সেলিব্রেট করছেন, কারো বাড়িতে যাচ্ছেন, ঘন ঘন দাওয়াত খাচ্ছেন, সি বিচে যাচ্ছেন, পুরো ফ্যামিলি, একা তো যাচ্ছে না। বাট আমার কাছে মনে হয় এখানে যদি আমার হাজব্যান্ড থাকতো, আমি আমার কাজিন, আমার ভাই বোনই একাই 100, ও না হলেও হয়, বাট ওখানে আমার ওকে লাগবেই। সো বন্ডিংটা অটোমেটিক্যালি সুন্দর হয় আমার কাছে মনে হয়। খুব চমৎকার বিশ্লেষণ, আমার মনে হয় কাজে আসবে। আমাদের
এইখানকার যারা সুপরিচিত শিল্পী তাদের সাথেও কিন্তু আপনার গান করার সুযোগ হয়েছে, বেসিক্যালি হৃদয় খানের সাথেও গান আমার করেছেন। আসলে বলতে পারেন প্রথমটাই ব্লকবাস্টার ছিল, বিকজ আমরা যখন চাই না মেয়ে শুধু হৃদয় খানের, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, এমন কোনো শ্রেণীর মানুষ নাই যে চাই না মেয়ে তুমি অন্য কারো হও, হৃদয় খান এই গানটা শোনেনি বা ডান্স করেনি। তো হৃদয় যখন মহা ক্রেজ, ওটা হৃদয় মিক্স 1 অ্যালবামের গান ছিল, সেই সময় যখন হৃদয় মিক্স 2 অ্যালবামের কাজ শুরু করলো, ওই সময়ই কিন্তু একদম বলবো যে খুব গরম গরম সময় আমার ওই অ্যালবামে 3টা গান ছিল। তো এটা আমার জন্য বলবো যে আই গট লাকি। আমি যে চেষ্টা করেছি, ট্রাই করেছি বা হৃদয়কে হারিকেন দিয়ে খুঁজেছি, ব্যাপারটা এরকম না, বরং আমার কাছে সুযোগ অটোমেটিক্যালি চলে এসেছে। ওইটারও খুব মজার গল্প আছে, মানে আমি বেসিক্যালি লিরিক লিখতেও পছন্দ করি। তো হৃদয় আমাকে ওর ফ্রেন্ডের থ্রুতে একবার নক করেছে যে ওর লিরিক লাগবে, হিন্দি লিরিক, বিকজ ও ইন্ডিয়াতে কাজ করার চিন্তা ভাবনা করছিল। তখন ওরা একটা মেয়ে কাউকে প্রেফার করছিল, যে মেয়েরা তো হিন্দি সিরিয়াল দেখে, তো তার মধ্যে আমি লিরিক লিখি, পছন্দ করি। তা আমি হৃদয়ের সাথে যখন দেখা হলো মিটিংয়ে, আমি বললাম যে আমি কিন্তু হিন্দি সিরিয়াল দেখি না, তুমি আমাকে টিপিক্যাল মেয়ে চিন্তা করো যে আমি কাহানি ঘর ঘর কি দেখছি বসে বসে, এটা দেখি না, আমার সময় হয় না, আমি অন্যদিকে বেশি ফোকাসড। তো তখন বললো সমস্যা নাই, তুমি তোমার লিরিক দাও, ওগুলো আমার লাগলে হিন্দিতে আর কি ট্রান্সলেট করে নেব। তো ওই সময় আমি সবসময় যখন লিরিক লিখে আমার অটোমেটিক্যালি টিউনটা চলে আসে। তা আমি হৃদয়কে বললাম আমার তো আসলে এইগুলা গানগুলো আমি কখনো ব্যবহার করি বা রিলিজ করি বা না করি, এগুলো আমার বেবির মতো, বিকজ এগুলো আমার সৃষ্টি, জানেন তো, তো এগুলো টিউন করা, তুমি কি আমার টিউনে আসলে আদৌ গান করবা কি না। তখন হৃদয় খান বললো যে একটু শোনাও দেখি, মানে আমার সাথে যদি যায়। আমি যখন গান শোনালাম, মানে আমার লেখা সুর করা, জাস্ট এমনি যে ওর সুরটা ওর মতো কিনা, তখন ও বলে তুমি তো ভালো গাও, তাহলে অ্যালবামে 3টা গান বাকি, আমার 3টা মেল মানে ফিমেল ভয়েস লাগতো, 3টাই তুমি করছো। তো কথা নেই বার্তা নাই, আমি কিন্তু সিঙ্গার হয়ে গেলাম। এবং ওই গান গেতে যে RTV-তে যখন গেলাম, তো ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফাঁকে ফাঁকে তো একটু কথা বলতে হয় গানের ব্যাকগ্রাউন্ড, ওইটা শুনে RTV আমাকে বললো আপনার অ্যাঙ্কারিং করতেই হবে। এবং আমি রাজি না, আমার ফাদারও রাজি ছিলেন না, বিকজ আমরা অনেক স্ট্রিক্ট ফ্যামিলি বলতে পারেন, আর্মির একটা ব্যাকগ্রাউন্ডে MI ক্লিয়ারেন্স লাগে, একটু হ্যাঁ ইগনোর করে, অপছন্দ বলবো না, ইগনোর করে যে তুমি ইকোনমিক্সে পড়ছো, এদিকেই ফোকাসড হও, PhD করবা, BCS দিবা, এই ধরনের একটা ধ্যান ধারণা থাকে। তো সেই জায়গা থেকে আমার বাবাকে তারা বুঝিয়ে কিন্তু আমি শো হোস্টিংয়ে বসলাম, এবং শো হোস্টিং চললো 14 বছর। এমন কোনো ধরনের শো নাই যে ক্রিকেট শো বা মেন্টাল হেলথ রিলেটেড শো বা ফোনো লাইভ স্টুডিও কনসার্ট, সেলিব্রিটি শো আমি যেটা করি নাই, আমার আসলে আল্লাহর রহমতে কোনো সেক্টর বাকি নাই। সো 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তো আমি বলবো যে মিডিয়ার আসা ব্যাপারটা আমার পুরোটাই কপাল, এখানে আমার পার্সোনাল কোনো ইচ্ছে কন্ট্রিবিউশন কিছু নাই। বাট হ্যাঁ, যখন আমি কাজ করেছি আই গেভ মাই বেস্ট, এবং আমি খুবই এনজয় করি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে। বাংলাদেশের যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন থাকবে? আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা ইকোনমিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি সব কিছু মিলিয়ে কি বলার আছে আপনার? বাংলাদেশ না, আসলে ঘুরে ফিরে সব মানুষের জন্য, আমি খুবই ছোট মানুষ, তারপরও মনে হয় যে নিয়াতটা সাফ রাখা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে প্রফেশনেই থাকি, যে কাজটাই করি, যে যার সাথেই সংসার করি, যে যার সাথেই বন্ধুত্ব করি, আমি যেই সার্ভিসটাই কাউকে প্রোভাইড করি না কেন, সেখানে ন্যূনতম সততাটা জরুরি, ন্যূনতম। এটা আমাদের নাই বলে এই কথাটা বলতে হচ্ছে, এটা আসলে বলার বিষয় না, আমাদের সৎও এমনি দরকার সোসাইটির জন্য, নিজের জন্য। রাতে ঘুমাবেন, নিজেকে আপনি কী উত্তর দিবেন? আমি পরকালের কথা নাইলে বাদই দিলাম। আর আমি আর একটা জিনিস বিশ্বাস করি, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আমি যদি আপনাকে আসলে হার্ট করি, ওইটা বুমেরাঙের মতো আমার কাছে ব্যাক করবে, আজকে না কালকে পরশু পরে, এটা করেই। তো আমার নিজের স্বার্থের জন্যই তো আসলে আমার ভালো ব্যবহার, ভালো কথা, একটু হাসি মুখ জরুরি, দ্যাটস অল। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন মাহাজাবিন রিন্তি। আমরা তার কথা শুনলাম, তার ভালো লাগা, দেশের বাইরের জীবনযাপন, বাংলাদেশের জীবনযাপন সহ পুরো আমাদেরকে নিয়ে তিনি যে ভাবনাগুলো ভাবেন সেগুলোই তিনি অকপটে আমাদেরকে বললেন। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন।